সবাইকে স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের প্রাথমিক চিকিৎসা, সিপিআর ও বিএলএস। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিনহাজ আরেফিন। আপনাকে স্বাগত আমাদের সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে যে বিষয়টি জানতে চাই, যেহেতু আমরা আজকে বিষয়টি সাজিয়েছি হৃদরোগের যে প্রাথমিক চিকিৎসা, সিপিআর ও বিএলএস, এই বিষয় দুটির গুরুত্ব কি, এই বিষয়টি নিয়ে তো প্রত্যেকের একটা ধারণা থাকে, অনেকে আসলে হার্ট অ্যাটাক এবং যে কার্ডিয়াক অ্যারেস্ট, এই দুটো জিনিসের মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে বেড়ায়। আসলে দুটোই কি এক জিনিস, নাকি কিভাবে আলাদা করা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে যদি আমি খুব সহজভাবে বাংলায় বোঝাই, হার্ট অ্যাটাক সেটা হচ্ছে যদি হার্টের কোনো ধরনের রক্তনালীতে কোনো ব্লক তৈরি হয়, তাহলে হার্টের কিছু পেশি কর্মদক্ষতাটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে হার্টের কিছু অংশ ইফেক্টেড হয়, বাট হার্ট কিন্তু কাজ করতে থাকে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট অ্যাটাকের পরবর্তী, দেখা যায় যখন হার্টের ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় এবং হার্টটা পাম্পিং বন্ধ করে দেয়, একদম স্টিল বসে থাকে এবং সে হার্ট পাম্প না করলে সারা দেহে রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুইটা টার্ম, এবং নট নেসেসারি যে হার্ট অ্যাটাক হয়েই কার্ডিয়াক অ্যারেস্ট হতে হবে, হার্ট অ্যাটাক ছাড়াও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অনেক বিভিন্ন কারণ আছে যেটাতে হার্ট বন্ধ হয়ে যেতে পারে। দুই রকম টার্ম। হার্ট অ্যাটাক যেটা বলছেন, সেক্ষেত্রে হয়তো ভেনগুলোতে রক্ত সঞ্চালন হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু হার্টটা চলনশীল থাকতেও পারে। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে পুরো হার্টটা আসলে তখন স্টপ হয়ে যায়, তখন হয়তো মানুষ খুব ঝুঁকিতে পড়ে যায়। সেক্ষেত্রে তো হৃদরোগ যদি হয়, সেক্ষেত্রে হয়তো অ্যাটাক যেটাকে বলছি, সেক্ষেত্রে হয়তো ঝুঁকিটা কম হতে পারে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকির মাত্রাটা সবচেয়ে বেশি থাকে। এই হচ্ছে আসলে যে পার্থক্যটা। কিন্তু আরেকটা বিষয় যেটা জানতে চাই, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা যেটাকে বলছি, সেটা কারণগুলো কি আসলে? কার্ডিয়াক অ্যারেস্টের কিছু কারণ, একটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে, লাং কজ হতে পারে, ফুসফুসের কারণে, কারো অ্যাজমা, সিওপিডি এগুলো যদি বেড়ে যায়, ফুসফুসে যদি পানি চলে আসে, হার্টের কার্ডিওমায়োপ্যাথি একটা ডিজিজ আছে, রক্তের লবণ পানির যদি তারতম্য তৈরি হয়, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া এগুলো তৈরি হয়, শরীরে যদি পানি শূন্যতা তৈরি হয়, হাইপোভোলেমিয়া যেটা বলি আমরা। আরেকটা হচ্ছে যদি নিয়ার ড্রনিং, কেউ যদি পানিতে পড়ে যায়, সেও কিন্তু মৃত্যুর আগে কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে। কিছু টক্সিনস আছে যেগুলো টক্সিক প্রোডাক্ট, ওগুলো কারণেও কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে। সো অনেকগুলো কারণ আছে। সো আমাদেরকে যেটা হচ্ছে যে বুঝতে হবে যে পেশেন্ট কখন কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করছে, কোন সময় তার এটা হচ্ছে সেই প্রাথমিক। এক্স্যাক্টলি, কার্ডিয়াক অ্যারেস্টটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে পেশেন্ট নাও এখন কার্ডিয়াক অ্যারেস্ট আছে। আমি যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে তো আমি পরবর্তী চিকিৎসাতে যেতে পারছি না। সে আইডেন্টিফিকেশনের কথা হচ্ছে, প্রাথমিকভাবে সেটা কিভাবে আইডেন্টিফাই করবে, আর প্রাথমিক চিকিৎসায় বা কী হবে? আচ্ছা, আইডেন্টিফিকেশনের জন্য যে একটা পেশেন্ট যখন সে বাসায় থাকতে পারে, হসপিটালে থাকতে পারে, রাস্তাঘাটে থাকতে পারে, জার্নিতে থাকতে পারে, সো যখন কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সে তখন তার চেঞ্জ অফ পোশ্চার, তার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, সে হয়তো পড়ে যাবে এবং সে তার কনসাসনেসটা চলে যাবে, কাজ করা বন্ধ করে দেবে পুরো বডিতে। তখন সে কোনো সেন্স থাকবে না। আপনি যদি তাকে ঝাঁকিয়ে দেন, তাকে ডাকেন, সে পারিপার্শ্বিক সাথে রেসপন্স করা বন্ধ করে দেবে। আপনি হাত দিলে দেখবেন তার শরীর ঠান্ডা হয়ে গেছে, তার শরীরের রং চেঞ্জ হয়ে যাবে, ব্লুইশ কালার, নীলাভ বর্ণ ধারণ করবে। তার পালসে হাত দিলে পালস পাবেন না, উনি শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে একটা ধারণা করতে হবে যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করেছে, তখনই বুঝে নিতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা যদি রোগীকে বাঁচাতে চাই বা প্রাথমিক চিকিৎসা দিতে চাই, সেই চিকিৎসাটা কি হতে পারে? সেই চিকিৎসাটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সিপিআর যেটাকে আমরা বলি, এট এ পার্ট অফ দ্য বেসিক লাইফ সাপোর্ট, যেটা বিএলএস, বেসিক লাইফ সাপোর্টের একটা পার্ট হচ্ছে সিপিআর। জি, তো সিপিআরটা হচ্ছে আমাদেরকে তখন অ্যাপ্লাই করতে হবে, যেটাকে আমরা সিপিআর ভেঙে যদি বলি আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সো সিপিআরের ধরনটা কীভাবে আমরা দিব, সেটা আমাদের সবাইকে একটু অ্যাকচুয়ালি জানতে হবে। যদি কখনও পেশেন্ট আমরা এরকম পাই যে কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করেছে, প্রথমেই পেশেন্টকে কোনো ঝুঁকি, যেমন কেউ পানিতে পড়ে যেতে পারে বা যে কোনো রাস্তাঘাটে থাকতে পারে, তাকে আগে ফ্ল্যাট শোয়াতে হবে, যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তাকে দূরে রাখতে হবে। তাকে রেসপন্স চেক করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি কেমন আছেন, আপনার নাম কি। সে রেসপন্স না করে তার শ্বাসনালী চেক করতে হবে, মুখের ভিতর কোনো কিছু আটকে গেল কিনা, শ্বাসনালী বন্ধ হয়ে গেল কিনা। যদি সব কিছু আমি দেখি ভালো, ওইদিকে কোনো কিছু নেই, সঙ্গে সঙ্গে আমাকে তার সিপিআর শুরু করতে হবে। সিপিআরটা হচ্ছে আমি বুকের উপর হাত রেখে আরেক হাত দিয়ে জুড়ে বুকের মধ্যে প্রেশার দিব, এবং আমাকে এই সিপিআরের রেটটা হবে মিনিটে 100 থেকে 120 বার, এবং এর সাইড বাই সাইড যেটা হচ্ছে আমাকে তার শ্বাস প্রশ্বাসটা চালু রাখার জন্য মাউথ টু মাউথ ব্রিথ,
যেটা মুখের মধ্যে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য মুখে ব্লো করতে হবে, ফু দিতে হবে। সো আমাদের সিপিআর এবং শ্বাস প্রশ্বাস মাউথ টু মাউথ ব্রেথ এর রেশিওটা হবে 30 আমি চেস্ট কম্প্রেশন করব এবং 2টা মাউথ টু মাউথ ব্রেথ দেবো। সো এই সিপিআরটা ইনিশিয়ালি এটার উদ্দেশ্যটা কি, নর্মালি যখন হার্ট কাজ করা বন্ধ করে দেয় আমাদের ব্রেন ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়, কারণ হার্ট পাম্প না করলে ব্রেনে রক্ত সরবরাহ হবে না। সো নির্দিষ্ট একটা টাইম আছে, যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে যদি ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিক না হয় তাহলে কিন্তু ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। সো সিপিআরের উদ্দেশ্য হচ্ছে আমরা পাম্প করে হার্টটাকে চাপিয়ে আমরা রক্ত প্রবাহটাকে মেনটেন করব যতক্ষণ না পর্যন্ত আমার আদার কার্ডিয়াক ইন্টারভেনশনগুলো অ্যাভেলেবল হচ্ছে, আদার হসপিটাল সাপোর্টগুলো অ্যাভেলেবল না হচ্ছে, আমাকে সিপিআরটা চালিয়ে যেতে হবে। কারণ বলা হয় যে 8 মিনিটের মধ্যে যদি ব্রেন সাপ্লাইটা বন্ধ হয়ে যায় 8 মিনিটের মধ্যে পেশেন্ট মারা যাবে যদি আমি সিপিআর না দিই। এক্ষেত্রে একটা বিষয় যদি জানতে চাই যে প্রাথমিক পর্যায়ে এই সিপিআরটা তাহলে গুরুত্বটাই অনেক, অর্থাৎ অনেক বেশি। মানে এই সিপিআর যদি দেওয়া যায় প্রাথমিক মুহূর্তে তাহলে রোগীকে আমরা হয়তো ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা করতে পারবো, তার যদি ব্রেন আমরা ব্লাড ভেসেলের মধ্যে যদি রক্ত প্রবাহটা ঠিক রাখতে পারি। কিন্তু এই ক্ষেত্রে অনেকে কিন্তু যারা প্রাথমিক চিকিৎসা দিতে চায় সিপিআর সম্পর্কে কিন্তু অনেকেরই অজ্ঞতা আছে, এটা সত্যি কথা। তো সেই অজ্ঞতাটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায়? সত্যি কথা যেটা আমরা যারা হসপিটালেও কাজ করছি, বাইরেও পেশেন্ট চেম্বারেও কাজ করছি, মানুষের মধ্যে আমাদের দেশে এখনও একটা ভীতি কাজ করে। অনেক সময় সিপিআর আমরা পেশেন্টের পার্টির সামনে সিপিআর অ্যাপ্লাই করতেও ভয় পাই, কারণ রোগীর একটা ধারণা চাপ দিয়ে রোগী মেরে ফেলেছে। সো সিপিআরটা যে কতটা উপকারী একটা স্ট্যাটিস্টিক দিলে আপনি বুঝতে পারবেন। নর্মালি যখন কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে আমি যদি উইদাউট সিপিআর ট্রিটমেন্ট হয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা 10%, 10 to 15%। কিন্তু সে যদি সিপিআর পায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা 60 থেকে 70%। দ্বিগুণের বেশি। সো কতটা ইফেক্টিভ একটা সিপিআর। সো সিপিআর নিয়ম হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে মাত্রই ওই মুহূর্তে ওইখানেই শুরু করতে হবে, নট নেসেসারি যে ডাক্তারই দিতে হবে তা কিন্তু না। ওইখানে আশেপাশে যে দর্শক থাকবে, যে রোগীর আত্মীয় স্বজন থাকবে, যে থাকবে, আমার মনে হয় সবারই সিপিআর সম্পর্কে সম্যক একটা ধারণা থাকা উচিত, যেন প্রাথমিক ট্রিটমেন্ট অ্যাভেলেবল হওয়ার আগ পর্যন্ত সে যেন সিপিআরটা কন্টিনিউ করতে পারে। আরেকটি বিষয় যেটি সিপিআরটা বলছে, সিপিআরটা তার প্রাথমিক পর্যায়ে দেওয়ার মানে প্রক্রিয়াটা কীভাবে হবে যদি একটু? প্রক্রিয়া হচ্ছে পেশেন্টকে একটা ফ্ল্যাট অবস্থায় শোয়াতে হবে এবং পেশেন্টের চেস্টে আমাদের বাম হাতটা চেস্টের ঠিক মাঝ বরাবর রেখে অপর হাত দিয়ে এটাকে ইন্টারলক করতে হবে। ইন্টারলক করে আমাকে 2 ইঞ্চি পর্যন্ত চেস্ট প্রেস করতে হবে। এটা এখানে মনে রাখতে হবে যে অনেক সময় আমরা ভীতি পাই যে বুকের হাড় ভেঙে যেতে পারে। সো এখানে আসলে এগুলো তখন মাইনর চিন্তা হিসেবে ধরতে হবে। আমাকে পেশেন্টকে সেভ করার জন্য কমপক্ষে 2 ইঞ্চিস বা 5 সেন্টিমিটার পর্যন্ত তাকে প্রেস করতে হবে। প্রেস করলে অটোমেটিক একটা রিফ্লেক্সে হাত আবার উপরে উঠে আসবে। এভাবে আমাকে চেস্ট কম্প্রেশন করতে হবে মিনিটে 100 থেকে 120 বার। সো এবং সেকেন্ডে 2বারের বেশি এবং প্রতি 30টা কম্প্রেশনের পর আমাকে মাউথ টু মাউথ ব্রিথে যেতে হবে। এখানেও আমাদের দেশে একটা আমি যদি প্রতি 30টা সিপিআর দেওয়ার পর আবার মুখে পেশেন্টের মাথাটা একটু উঁচু করে নাকটা চেপে ধরে আমি আমার মুখ দিয়ে পেশেন্টের মুখের সাথে লাগিয়ে নিজের নাকটা চেপে ধরে না পেশেন্টের নাক চেপে ধরে আমি 2বার ব্লো করব এবং প্রতি ব্লোতে দেখব তার চেস্টটা এলিভেশন হচ্ছে কিনা। তাহলে তার আমি হার্টের দিক থেকে আমি তার হার্টের সাথে সাথে তার রেসপিরেশনটাও মেনটেন করব যেন রেসপিরেটরি কোনো ড্যামেজের মধ্যে না হয়। সেক্ষেত্রে তো এই প্রাথমিক চিকিৎসা যারা দেবে সেটা তো নিশ্চয়ই প্রথম পর্যায়ে যারা স্বজনকে পাওয়া যায় বা আশেপাশে যারা থাকে, এই জায়গাটা আসলে আমরা কিভাবে মানে সর্বজনীনভাবে এই জিনিসটা চালু করতে পারি? এই ধরনের কোনো আমাদের আসলে এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। অনেক সময় আমরা মাউথ টু মাউথ দিতে চাচ্ছি না বা বুকে প্রেস করে মনে করছি যে না রোগীটা তো খারাপ মরে যাবে, শুধু এখন কষ্ট দিয়ে লাভ নেই। এই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের এই সিপিআর সম্পর্কে জনের সচেতনতা বাড়াতে হবে এবং এটার যে ইফেক্টিভিটি, এটার যে লাভজনক যে কতটুকু লাভ সেটা সম্পর্কে সবাইকে বোঝাতে হবে। 3 নাম্বার হচ্ছে এই সিপিআর যে শুধু ডক্টর দেবে তা কিন্তু না, এই জন্য এই সিপিআর সম্পর্কে জনসাধারণের একটা সম্যক ধারণা এবং একটা ট্রেনিং থাকা উচিত। তো আমার কাছে মনে হয় যে সরকারি পর্যায়ে অনেক অলরেডি এটা শুরু হয়েছে এবং সবাইকে এটার প্রতি একটু মনোযোগী হওয়া উচিত। আপনি যখন বাইরের দেশে যাবেন দেখবেন বিভিন্ন বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশনে একটা ওদের ডিফিব্রিলেটর রেখে দেয়, যে কোনো জায়গায় যে কেউ যদি কখনো কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে সঙ্গে সঙ্গে তারা যেন সিপিআর দিয়ে ওই শক দিতে পারে। সো এই বিষয়ে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আমাদের চেয়ে। সো এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু এই কার্ডিয়াক অ্যারেস্টের ট্রিটমেন্ট ঘর থেকেই
শুরু করতে পারি। অর্থাৎ মানে অন্তত যাই হোক না কেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, মানুষ তো মানে যে কোনো সময় কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি সচেতন থাকে, সিপিআরটা যদি জানা থাকে, সেক্ষেত্রে এই কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিটা অনেকাংশে 70 থেকে 80% হ্রাস করা যায়। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি পরে এসে আবার আপনার সাথে আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। থাকুন সাথেই, আমরা ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হৃদয়ের কথা অনুষ্ঠানে। নিবেদন করছে সানফার্মা। আমরা আবার আলোচনায় ফিরছি। ডক্টর মোহাম্মদ মিনহাজ আরেফিন। বিরতির আগে যেমনটি বলছিলাম সিপিআর নিয়ে, আসলে সিপিআরটা আমরা যেটা বলছি, আসলে সব জায়গায় যদি প্রাইমারি এইডের মাধ্যমে এই চিকিৎসাটার পদ্ধতিটা মানে এটা যদি স্কুলিং পর্যায়ে থেকে শুরু করা যায়, তাহলে হয়তো বা সেটা অনেকাংশে মানে লাঘব করা যাবে এই কার্ডিয়াক অ্যারেস্টের মাত্রা। কিন্তু আরেকটি বিষয় যেটি জানতে চাই, প্রাথমিক পর্যায়ে আসলে কারা করতে পারে সিপিআরটা? প্রাথমিক পর্যায়ে নিয়ম হচ্ছে যারা অলরেডি ট্রেন, যারা এটা বিষয়ে দক্ষতা অর্জন করেছে অলরেডি, তারাই হচ্ছে ফার্স্ট সিপিআরটা দিবে। কারণ ইফেক্টিভ সিপিআর যদি আমরা না দিতে পারি, তাহলে আসলে কোনো ফায়দা হবে না। সো এই দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আপনাদের পিছনে কাজ করছে। আমাদের হৃদরোগের হাসপাতাল, যেটা সমাজসেবা কার্যক্রমের আন্ডারে অলরেডি বিভিন্ন সচিবালয়ে, বিভিন্ন সরকারি অফিসে কিন্তু বিনামূল্যে সিপিআর প্রশিক্ষণ চালু করেছে। এর পাশাপাশি কেউ যদি চাইলে বাংলাদেশ রেড ক্রসেন্ট সোসাইটি আছে, ইব্রাহিম কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সেক্টর আছে, ওখানে কিন্তু সিপিআর কর্মশালা হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে পারে। এটা কি যে কেউ চাইলে শিখতে পারে? যে কেউ চাইলে শিখতে পারে। এবং কেউ যদি মনে করে যে না, আমি এগুলো প্রতিষ্ঠানে চাচ্ছি না, সে কিন্তু চাইলে অনলাইনেও বিভিন্ন কোর্স চালু আছে, সে মাধ্যমে সে কিন্তু সিপিআর সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারে। সো আমার কাছে মনে হয় যে প্রতিটা ফ্যামিলিতেই, প্রত্যেকটা বাসায় সবারই এবং প্রতিটা অফিস আদালতে সবার কিন্তু সিপিআরটা জানা থাকা উচিত। নিশ্চয়ই। আসলে যারা আছে, অ্যাডাল্ট যারা আছে, তাদেরকে প্রত্যেককে আসলে যেভাবে হোক না কেন এই জিনিসটা আসলে আয়ত্ত রাখা দরকার। কারণ আপৎকালীন মুহূর্ত মোকাবেলার জন্য এটার আসলে কোনো বিকল্প নেই, আপনি যেমনটি বলছিলেন। আরেকটি বিষয় যেটি, এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে মানুষের মধ্যে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু যেটা ওই সময় আসলে লাইফ সেভিংটাই হচ্ছে বড় কথা, পেশেন্টের বড় মেজর চিন্তা, বাকিগুলো তখন মাইনর হয়ে যায়। হ্যাঁ, এখন যেটা হয় সিপিআর দেওয়ার সময় অনেক সময় রিব ফ্র্যাকচার হতে পারে, হাড় বুকের হাড়গুলো ভেঙে যেতে পারে। সো এটা যদি হয়ও, আমাদের কাছে মনে হয় যে এটা পরবর্তীতে আমরা এটা ঠিক করতে পারবো। সেটাই, আগে জীবন বাঁচাতে হবে। অনেক সময় যেটা হয় যে ব্লক করার সময় ফুসফুস পাকস্থলীতে শ্বাস চলে যেতে পারে, অনেক সময় বমি হতে পারে, যখন প্রেস করা হয় রক্ত বমি চলে আসে অনেক সময় মুখ দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, পেশেন্টকে বাম দিকে কাত করে শোয়াতে হবে। সো এগুলো যেগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে, এগুলো সমাধান করা খুব সহজ, কিন্তু পেশেন্টের যদি লাইফ আমরা বাঁচাতে না পারি, তাহলে আসলে এগুলো কমপ্লিকেশন চিন্তা করে লাভ নেই। সো ফার্স্ট থিং হচ্ছে পেশেন্টকে ইফেক্টিভ সিপিআর প্রদান করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এটা চিন্তা করলে হবে না যে তার পার্শ্ব প্রতিক্রিয়া কী বা কীভাবে ওগুলো পরবর্তীতে আমরা হ্যান্ডেল করতে পারবো। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি জানতে চাই, সেটা হচ্ছে এই যে সিপিআর নিয়ে অনেকের মধ্যে কুসংস্কার থাকে, এটাকে কীভাবে দূর করা যায়? আচ্ছা, সিপিআর নিয়ে কুসংস্কারের জন্য আমার কাছে মনে হয় যে মিডিয়াগুলো একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আমরা যদি মিডিয়া কভারেজ পাই, সিপিআর সম্পর্কে যদি জনসাধারণকে আরও সচেতন করা হয়, এবং পাশাপাশি তাদেরকে যদি এই বিভিন্ন জায়গায় যে হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিং ব্যবস্থা করা আছে, সেগুলো সম্পর্কে যদি আরও ধারণা দেওয়া হয়, এবং এই ট্রেনিংগুলো যদি জনসাধারণের সহজলভ্য হয়, তাহলে আমার কাছে মনে হয় তারা এই ট্রেনিং ইজিলি গ্রহণ করবে, এবং এর সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে চলে আসবে। কিন্তু আরেকটি বিষয়, আমরা তখন সিপিআর নিয়ে, বিএলএস নিয়ে কথা বললাম, আসলে কীভাবে এগুলো করা যায়, গুরুত্ব কতটুকু, সব কিছু মিলে আশা করি আমাদের আলোচনার মধ্যে সবগুলো উঠে এসেছে। কিন্তু তার বাইরেও সেটা যেটা গুরুত্বপূর্ণ, একটা মানে স্বাস্থ্যকর জীবন ধারা গড়ে তোলার, এটা কতটা গুরুত্ব, কীভাবে করা যায়? সেটাই আমরা যে এতক্ষণ আলাপ করলাম যে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা কীভাবে প্রতিরোধ করব, কীভাবে হবে, কিন্তু আসলে কার্ডিয়াক অ্যারেস্ট কেন হবে, রাইট, সেটা যদি আমরা প্রতিরোধ না করতে পারি, তাহলে কিন্তু আসলে পরবর্তী চিকিৎসা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সো যেটা হচ্ছে যে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়, সে কারণগুলো আমাদের জানতে হবে। একটা স্বাভাবিক সুস্থ লাইফস্টাইল সবাইকেই মানতে হবে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাস খুব বেশি ইম্পর্ট্যান্ট। তার দৈনিক ব্যায়াম করতে হবে, শারীরিক স্থূলতা করা যাবে না, তার বডি ওয়েট নিয়ন্ত্রণে রাখতে হবে বিএমআই হিসাব করে। সেকেন্ড হচ্ছে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদেরকে অবশ্যই প্রপার মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে যাদের ফ্যামিলি ঝুঁকি থাকে, তারা কিন্তু অলরেডি সবসময় একটা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকির মধ্যে থাকে, যারা ফ্যামিলি হিস্ট্রি আছে। তো তাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভেলে, কারো 6 মাস, কারো 1 বছর ইন্টারভেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেসমেন্ট করে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মানে এগুলো হচ্ছে নিজের প্রতিরোধ ব্যবস্থাটা আসলে নিজের পক্ষে গড়ে তোলা। আর খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? খাদ্যাভ্যাসের মধ্যে আমি যেটা বলি যে আমাদের স্যাচুরেটেড ফ্যাট যেগুলো, সেগুলো আমাদেরকে
যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে চিজ, পনির টনির এগুলো আমাদের যতটুকু কম খাওয়া যায়, খাবারগুলো, ফাস্ট ফুড, এখন তো ফাস্ট ফুডের প্রচলনটা বেশি, ফাস্ট ফুডগুলো, সয়াবিন অয়েল এগুলো যতটুকু আমরা, পাম অয়েল এগুলো আমরা যতটুকু অ্যাভয়েড করতে পারি, এবং হেলদি গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো আমাদের বাড়াতে হবে। সো এইভাবে খাদ্যাভ্যাস যদি আমরা চেঞ্জ করতে পারি, সো আমরা কিন্তু ইজিলি একটা হেলদি লাইফ মেনটেন করতে পারবো। আপনি নিজে চিকিৎসক, প্রতিদিন অনেক রোগীকে আপনি সেবা দিচ্ছেন, আপনার ওখানে অনেক রোগী যায় সেবা নিতে, সব কিছু নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আসলে এই হেলদি লাইফ মেনটেন করাটা মানে খুবই কি কঠিন কিছু নাকি? না অ্যাকচুয়ালি আসলে হয় না কেন, পারি না কেন আমরা? একটা হচ্ছে আমরা প্রফেশনাল, সবাই ব্যস্ত, এটা থেকে একটা বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে ডেইলি কমপক্ষে 1 ঘন্টা নিজের জন্য রাখতে হবে। সবাই আমরা দেখা যাচ্ছে ফ্যামিলি, নিজের জব এগুলোর পিছনে ছোটাছুটি করছে, কিন্তু নিজের জন্য আমাদের কোনো সময় নেই। সো আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের জন্য রাখি, 1 ঘন্টায় আধা ঘন্টা আমরা সময় দিই, একটু আমরা ওয়ার্কআউট করি, বাইরে যাই, আধা ঘন্টা হাঁটাহাঁটি করি, কিছু শরীরচর্চা করি, খুব অল্প সময় হলেও আমরা যদি ডেইলি এটা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা এর থেকে বের হয়ে আসতে পারবো। সেকেন্ডলি হচ্ছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সচেতন হতে হবে। এখন কিন্তু আমরা যেটা করি যে ইজিলি আমরা আমাদের আশেপাশে অ্যাভেলেবল হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবারগুলো। সো এগুলো আমরা ইজিলি কোনো রান্নাবান্না ঝামেলা থাকে না, আমরা অর্ডার করি, সো এগুলো খাওয়া দাওয়া বেশি হয়। অবশ্যই খিদে লাগলো, আমরা একটা বার্গার খেয়ে নিলাম, একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম, কিন্তু এগুলো সহজলভ্য, কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য খুবই আনহেলদি। সো এগুলো অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এবং আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। আমরা এটা থেকেও কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছি। দেখা যাচ্ছে আমরা পানি না পান করে অনেক সময় বিভিন্ন কোক বা আদার ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো খাচ্ছে, যেগুলো আমাদের জন্য যেগুলো আছে আরো বেশি ক্ষতিকারক হয়। আচ্ছা, এই পানীয়গুলো ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে, এই তো গেল হেলদি লাইফের কথা বলেন, ঘুমের মাত্রাটা কেমন হয়? অনেকে 6 ঘন্টা 8 ঘন্টা একটা বিতর্ক রাখে। আইডিয়ালি হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা প্রপার স্লিপ থাকা দরকার। তবে অনেকে মনে করে যে না, আমি রাতে 2 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাচ্ছি, আমি তো দিনে আবার 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমাচ্ছি, কিন্তু এটাতে আসলে আমাদের বডি একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করতে হয়। সো আপনার যে ঘুমের হ্যাবিটটা, এবং এটা আপনাকে রাতের জন্যই রাখতে হবে। রাতে পরিবেশটা থাকে শান্ত, এবং আমাদের ইসলামেও কিন্তু এটাও কিন্তু অন্যান্য ধর্মে বলে, সব ধর্মেই এই সময়টাকে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। সো এই জন্য আমাদের প্রপার ঘুমটা, যে আমি দিনের বেলা ঘুমাইলাম কিছু, স্লিপিং সাইকেল, যেটা স্লিপ সাইকেল, এই জন্য বায়োলজিক্যাল ক্লক মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। 8 ঘন্টা ঘুমাতে হবে 24 ঘন্টার মধ্যে, এবং সেটা রাতে। নিশ্চয়ই। এবং এই অভ্যাসগুলো যদি মেনটেন করা যায়, তাহলে হয়তো আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে যে ঝুঁকির কথা বলেছি, এগুলোতে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর যদি হয়ে যায়, তখন তো সিপিআরটা আছে, এই জিনিসটা আসলে সবার শিখে রাখা উচিত। এবং আপনি বললেন আজকে আমাদের মাধ্যমে দর্শক যারা টিভি সেটের সামনে বসে আছে, তারাও নিশ্চয়ই ধারণা লাভ করেছে আসলে সিপিআরটা কীভাবে দিতে হয়, সেটা কীভাবে কাজে আসে। আর যদি কিছু কুসংস্কার থেকেও থাকে, সেটিও হয়তো দূরীভূত হয়ে যাবে। ডাক্তার মোহাম্মদ মিনহাজ আরাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে এসে এই যে সিপিআর ও বিএলএস নিয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ ডিভিসি নিউজকে, এবং থ্যাংক ইউ সান ফার্মাকে। দর্শক, সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।